জানালার কাচ ভেদ করে এক পোশলা চাঁদেশ্বরীর প্রভা এসে পড়ছে প্রহরের মুখে। ছোট্ট একটা রেস্টুরেন্টে এর কোনো টেবিলে উত্তরমুখী হয়ে বসেছে প্রহর। হালকা হালকা শির হিমেল বাতাস, তাই জানালা বন্ধ করে দেওয়া, কিন্তু কাচ গলিয়ে চন্দ্রকিরণ তার দুটি ছড়াতে কার্পণ্য করে না। আর চাঁদের আলোয় যেন আরো মায়াময় লাগে প্রহরকে। বাচ্চা মানুষের মতো ফোরকে পেঁচিয়ে চাউমিন খাচ্ছে প্রহর। আজরাহান ওর সামনেই বসা, নিজের প্লেটে চামচ নিয়ে ধ্যানমগ্ন হয়ে বসে আছে। প্রহর ভ্রু ক্রুটি করে বিরস গলায় বলল, এভাবে বসে আছেন কেন? বাসায় যেতে হবে না? আজরাহান প্রত্যুত্তর করল না, ফিকে হেসে নিচের দিকে তাকিয়ে খাওয়ায় মনোযোগ দেয়। প্রহর ডোন্ট কেয়ার ভাব নিয়ে ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কেটে ডানপাশে তাকাতেই হকচকিয়ে ওঠে। ধরাম করে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। আজরাহান চামচ মুখে দিতেই প্রহরকে দাঁড়াতে দেখে চোখ তুলে উৎসুক গলায় বলল, কিরে দাঁড়ালি কেন? প্রহর স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি বসেন, আমি আসছি। দ্রুতগতিতে সেখান থেকে সরে বড় বড় পা ফেলে রেস্টুরেন্টের একদম সামনের দিকে বামে চলে যায়। সেখানের টেবিলে ওর বয়সী একটা মেয়ে আর ওর থেকে বছর 4 বড় একটা ছেলে বসে আছে। প্রহর সেখানে গিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে চোখে লাভা নিয়ে রাগাম্বিত স্বরে বলল, হিমি, তুই এখানে কি করছিস? মেয়েটি সচকিত হয়ে তাকায়, দ্বিধাগ্রস্ত হয়ে বলল, তুই এখানে? হ্যাঁ আমি। তুই এত রাতে এখানে কি করিস? আর সাথে এইটা কে? পাশ থাকা ছেলেটি মাথা নিচু করে বসেছিল, কারণ প্রহর ভালো করেই ছেলেটিকে চিনে। প্রহর টেবিলে হাত রেখে একটু নিচু হয়ে ছেলেটির দিকে তাকিয়ে একরাশ বিস্মিত গলায় বলল, রিশাদ ভাইয়া আপনি? রিশাদ একটা বর্ষর ফাঁকা ঢোক গিলে নেয়, কাতর নয়নে প্রহরের দিকে তাকায়, চোখ পিট পিট করতে থাকে। প্রহর আবারও সংক্ষোভ গলায় বলল, আপনি এখানে কি করছেন ওর সাথে? আর হিমি, তুই এত রাতে রিশাদ ভাইয়ার সাথে কি করছিস? আজরাহান বিব্রতবোধ করে, এই মেয়ে আজ ওকে ডোবাবে। চেয়ার ছেড়ে সামনে এগিয়ে আসে। প্রহরকে বলল, কি হচ্ছে এখানে? প্রহর উদ্বেলিত গলায় বলল, দেখেন না রাহান ভাইয়া, হিমি রিশাদ ভাইয়ার সাথে কি করছে। আজরাহান ভ্রু কুচকে শান্ত কণ্ঠে সংশয় নিয়ে বলল, কি করছে মানে? প্রহর সমুচ্ছল গলায় ঠোঁট বাঁকিয়ে বলল, কি করছে আবার, প্রেম করছে। হিমি কুটুস করে এক ঢোক গিলে নেয়। প্রহরকে হিমি ভালো করেই চিনে, এই মেয়ের কথায় বাধা নেই। যখন যা দেখবে তা নিয়ে সচ্ছলিত হয়ে বলবেই। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ হয়। প্রহরের না আছে লোকের ভয় না কথার। রিশাদ সেই যে মাথা নিচু করেছে আর উঠায়নি, ওর শুধু মনে হচ্ছে ধরনী দ্বিধা হও। আজরাহান সপ্রতিভ হয়ে তাকায় হিমির দিকে, শান্ত এবং গভীর গলায় বলল, এত রাতে এখানে কি করছো হিমি? আর এই ছেলেটা কে? হিমি আর প্রহর একই ক্লাসেই পড়ে। আজরাহান প্রায়ই ওদের প্রক্সি ক্লাস নেয়, তাই চিনতে বিলম্ব হয়নি। হিমি উদাস দৃষ্টি নিক্ষেপ করে আজরাহানের দিকে। আজরাহানের কথার সুতো ধরে প্রহর অবিচলভাবে বলল, আরে রিশাদ ভাইয়াকে চিনেন না? সে তো আমাদের স্কুলের সামনের যে বয়েজ কলেজ আছে সেখানে পড়ে। রোজ স্কুল ছুটির পর দেখি গেইটের সামনে এসে দাঁড়িয়ে থাকে। আকাশ ভেঙে পড়ল যেন রিশাদের মাথায়। মনে হচ্ছে সবকিছু ছেড়ে ছুড়ে এখনই ভৌদৌড় লাগায়, কিন্তু সামনে তো বিশাল পাহাড়। আজরাহান দ্বিধান্বিত গলায় বলল, হিমি এইবার তুমি কিছু বলবে?
হিমি বেচারির বেহাল দশা। মনে হচ্ছে এখনই ফ্লোর ভেঙে তার ভিতরে ঢুকে যেতে। আহত কণ্ঠে বলল, আসলে ও আমার ভাই। হিমির কথা শেষ হতেই প্রজ্বলিত গলায় প্রহর বলল, মিথ্যে বলছিস কেন? হিমেল ভাইয়াকে আমি চিনি না মনে হয়। আজরাহান গাঢ় দৃষ্টি রাখে প্রহরের দিকে। স্বাভাবিক গলায় বলল, আরেকটা কথা বলবি না তুই? যা ওখানে গিয়ে বসো। প্রহর চোখের কোনো ক্ষীণ করে ঠোঁট বাঁকায়। সবার দিকে চোখ ঘুরিয়ে একবার দেখে নিজের টেবিলে গিয়ে বসে। আজরাহান রিশাদের পাশের চেয়ারে বসে। হিমি আর রিশাদ এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আজরাহান ওদের চোখের ইশারায় বসতে বলে। ধীর, শান্ত গলায় আজরাহান বলল, দেখো হিমি, তুমি এখনো অনেক ছোট। আমার ছোট বোনও তোমার চেয়ে অনেক বড়। তুমি আমার কাছে ওর মতোই। তাই স্যার নয়, একজন বড় ভাই হিসেবে বলছি। তোমাদের এই বয়সটাই এমন যে সবকিছুই নতুন মনে হয়। আর নতুন জিনিসে মানুষের কৌতূহল জন্মলগ্ন থেকে। অনুসন্ধিৎসা মানুষের একটি জন্মগত গুণ। এই বয়সটা আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়। আমরা যখন কাদামাটি দিয়ে কোনো জিনিস তৈরি করি, সেক্ষেত্রে মাটি যতক্ষণ নরম থাকে আমরা আমাদের ইচ্ছেমতো তার রূপ দিতে পারি। ঠিক তোমাদের এই বয়সটাও তেমন। এই বয়সে করা একটা ছোট্ট ভুলের মাসুল আমাদের আগামী 40 বছরের জীবনকে বদলে দিতে পারে। তাই আমাদের ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। আর যেহেতু এই বয়সে আমরা নিজেরা সেই সিদ্ধান্ত নিতে পারি না, তাই আমাদের সবচেয়ে বড় বন্ধু আমাদের বাবা মা, তাদের অনুসরণ করতে হয়। তাদের করা আদেশ, উপদেশ, নিষেধ মেনে চলতে হয়। পৃথিবীতে এই দুজন মানুষই তো আছে যারা নিঃস্বার্থভাবে সারা জীবন আমাদের ভালো চায়। তার বিনিময়ে কি চায় বলতো? শেষ বয়সে একটু সুখ। আর আমরাই দিতে পারি তা আমাদের কাজের মাধ্যমে। ভালোবাসা পাপ নয়, কিন্তু তার জন্য সঠিক সময়, সঠিক মানুষের প্রয়োজন। আমাদের আগে সে যোগ্যতা অর্জন করতে হয়। আর তার জন্য আমাদের আগে নিজেকে গড়ে তুলতে হবে। মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। ভালো মন্দের তফাৎ বুঝতে হবে। জানো তো, নিজের ভালো পাগলও বুঝে। আর আমরা তো বিবেকসম্পন্ন মানুষ। তাই আমাদের নিজের ভালো বুঝতে হবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছ। হিমি অনেকটা নীরস গলায় বলল, সরি স্যার, ইটস ওকে। ভুল মানুষেরই হয়, তা দোষের নয়। কিন্তু ভুল থেকে যদি শিখতে না পারি তাহলে সেইটা দোষের। বাসায় যাও, অনেক রাত হয়েছে। আজরাহান ওর এক হাত রিশাদের ঘাড়ে রেখে বলল, ভয় পেও না। ভয়কে করতে হবে জয়। ওকে পৌঁছে দিও। আর লেখাপড়ায় মনোযোগ দাও। আল্লাহের উপর ভরসা রাখো। দ্য অলমাইটি নেভার ডিসঅ্যাপয়েন্টস এনিওয়ান। প্রেম, ভালোবাসার জন্য অনেক সময় পাওয়া যাবে। তার আগে ভালোবাসার মানুষটির জন্য নিজেকে গড়ে তুলো। কিসের ভরসায় সে তোমাকে তার জীবনে জায়গা দিবে? শেষ সময় পারবে তো তার সঙ্গী হতে? হিমি নির্লিপ্ত দৃষ্টি তাকিয়ে হজম করছিল আজরাহান এর কথা। কথা শেষ হলেই হালকা দম নেয় হিমি। সহজ কণ্ঠে বলল, একটা কথা বলবো স্যার? হুম। প্রহরের সাথে আপনার কি সম্পর্ক? আজরাহান একগাল হেসে বলল, তোমার সাথে তোমার রিশাদ ভাইয়ের যে সম্পর্ক। আজরাহান উঠে চলে যেতেই করুণ দৃষ্টিতে তাকায় হিমি রিশাদের দিকে। আজরাহানের কথায় লাল হয়ে উঠে গাল দুটো। আজরাহান চেয়ারে গিয়ে বসতেই প্রহর ঠোঁট বাঁকিয়ে চোখ আবদ্ধ করে নিজের খাওয়ায়। আজরাহান জিজ্ঞাসু কণ্ঠে বলল, কি সমস্যা তোর?
আপনার কি সমস্যা? এইটুকু একটা মেয়ে আসছে প্রেম করতে, তাতে তোর কি? ওর কি প্রেম করার বয়স হয়েছে নাকি? আর আপনি জানেন না প্রেম করা হারাম? আজরাহান গভীর দৃষ্টিতে তাকায় প্রহরের দিকে। চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসে শান্ত এবং গাঢ় গলায় বলল, তাহলে আমাকে দিয়ে কেন পাপ করাচ্ছিস? কেন বিয়েতে সম্মতি দিস না তুই? প্রহর ওর এক চোখের ভ্রু উঁচিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, আপনাকে কে মানা করেছে বিয়ে করতে? করেন বিয়ে। আপনার পিছনে তো মেয়েদের লাইন লেগে আছে, যে কোনো একজনকে করে নিন। আজরাহান কণ্ঠের গভীরতা বাড়িয়ে বলল, আমি তোর কথা বলেছি। সমস্যা কি আপনার? একটা বাচ্চা মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছেন কেন আপনি? জানেন বাল্য বিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। আজরাহান চেয়ার থেকে পিঠ উঠিয়ে হাতের আঙ্গুলগুলো ভাঁজ করে একে অন্যের ভিতর রেখে টেবিলের উপর রাখে। অধর কোনো হাসি টেনে বলল, নবী কারিম যখন আয়েশা বিয়ে করে তখন তার বয়স ছিল মাত্র 7 বছর, মতবিরোধ থাকতে পারে। আর তুই 15+। আর তোকে বাচ্চা কোনো দিক দিয়ে লাগে? ঠোঁটের আগায় তো আগ্নেয়গিরি নিয়ে ঘুরিস। প্রহর আর চোখে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আপনি কি আমাকে খেতে দিবেন? খা। খেয়ে যদি তোর একটু বুদ্ধি হয়। পিছালা রাস্তা ঘুটঘুটে অন্ধকার। বিশাল থালার মতো আকাশের বুক চিরে উদীয়মান চন্দ্রভানু রূপালী জ্যোৎস্নায় আশপাশ পূর্ণ আলোকিত করে রেখেছে। পথ একদম স্পষ্ট। আজরাহান আর প্রহর বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। গড়িতে প্রায় 11:15। আজরাহান ওর 2 হাতের ব্যাগগুলো প্রহরের হাতে দেয় আর বলল, এগুলো নিয়ে বাসায় যা। প্রহর ভ্রু কুঁচকে তীক্ষ্ণ গলায় বলল, কেন? আপনি যাবেন না? না। কোথায় যাবেন আপনি? আজরাহান আচমকায় প্রহরের কোমর জড়িয়ে ওকে নিজের কাছে টেনে নিও। প্রহরকে কিছু বলার সময় না দিয়ে টুপ করে ওর ঠোঁটে একটা চুমু খেয়ে নেয়। 2 হাত ব্যাগ ভর্তি বলে প্রহর থায় আজরাহানের বুকের সাথে মিশে আছে। চোখে মুখ কুঁচকে নিচের ঠোঁট কামড়ে ধরে প্রহর বলল, এইটা কি হলো? রিটার্ন পেমেন্ট। এই যে তোকে এত কিছু খাওয়ালাম আর কিনে দিলাম তার রিটার্ন পেমেন্ট। তুই তো নিজে দিবি না তাই আমি নিজেই নিয়ে নিলাম। এখন বাসায় যা। আর মাকে বলবি আমি আজ রাতে ফিরব না। ও আচ্ছা, তাই আমাকে ঘুষ দেওয়া হচ্ছে। কোথায় যাবেন আপনি? মার্শিয়াদ এর বাসায়। প্রহর উৎসুক গলায় বলল, কেন? কাজ আছে। তুই এত কথা কেন বলিস রে? একদম চুপ। 100 বার বলবো। আমার মুখ দিয়ে আমি কথা বলবো তাতে আপনার কি? বেশি কথা বললে একদম। কি করবেন? কামড়ে দিব তোকে। সরেন। আজরাহান ওর নাক ডুবিয়ে দেয় প্রহরের গলায়। সাথে নিজের অধরের শীতল স্পর্শ ছুঁয়ে দিতে থাকে। প্রহর দম আটকে স্থির হয়ে যায়। আজরাহান ওর গলা থেকে মুখ উঠিয়ে ঘাড়ে গুজে দেয়। 2 হাত দিয়ে নিজের সাথে আরও আর্স্ট করে প্রহরকে। ওর কানের কাছে নরম সুরে বলল, বাবাকে বলিস কাল তোকে স্কুলে দিয়ে আসতে। আর সাবধানে যাস। প্রহরকে ছেড়ে দাঁড়ায় আজরাহান। বলল, বাসায় যা। প্রহর প্রদীপ্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে আজরাহানের দিকে। কেন যেন ওর একদম যেতে ইচ্ছে করছে না। ওদের মাথার উপরের ঠিক বামপাশে চাঁদ তাকিয়ে আছে, যেন ওদেরকেই দেখছে। টিপ টিপ তারাগুলো জ্বলছে। চাঁদের আলোয় আরো রহস্যঘন মনে হচ্ছে আজরাহানের ঠোঁটের স্মিত হাসি। আজরাহান একটু ঝুঁকে বলল,
এভাবে তাকিয়ে আছিস কেন? মেরে ফেলবি নাকি আমাকে? আমি তো এমনই মরে আছি তোর হৃদয়ের গহীনে। প্রহর চোখ নামায়, উল্টো ঘুরে বাড়ির দিকে পা বাড়ায়। কেন যেন প্রতিটি কদমের সাথে ওর পা সেখানে আটকে যায়। বেশ কিছু সময় পর বাড়ির গেইটে পৌঁছায় প্রহর। আজরাহান এখনো সেখানে দাঁড়িয়ে আছে। গলার স্বর উঁচু করে বলল, রেড রোজ। প্রহর উচ্ছ্বসিত হয়ে পেছনে ফিরে তাকায়। চাঁদের আলোয় আজরাহানের ফর্সা মুখটা এখনো প্রহর স্পষ্ট দেখতে পাচ্ছে। আজরাহান এক গাল হেসে উচ্ছ্বলিত গলায় বলল, জেল, জরিমানা, ফাঁসি যাই হোক, বিয়ে কিন্তু আমি তোকেই করছি, মনে রাখিস। আর সেইটা বাল্য বিবাহই। আর তুই যদি রাজি থাকিস জেলেই করব আমাদের ফুলসজ্জা, আমার কোনো সমস্যা নেই। প্রহর চোখের কোনো ক্ষীণ করে ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কাটে। ভ্যাঁ। দ্রুত পায়ে বাড়ির ভিতরে প্রবেশ করে প্রহর। উজ্জ্বল আলোয় আকাশের দিকে মুখ তুলে তাকায় আজরাহান। বুক ফুলিয়ে একটা লম্বা শ্বাস নেয়। স্নিগ্ধ চাঁদের আলোয় আজকের রাত আরও স্নিগ্ধ মনে হচ্ছে আজরাহান এর কাছে। বিশ্বব্রহ্মাণ্ড কত বিচিত্র! কোটি কোটি মাইল দূরের ওই চাঁদও কি অবিরত প্রক্রিয়ায় রোজ নিয়ম করে তার আলোর পসরা নিয়ে বসে। অবলীলায় ছড়িয়ে পড়ে দুটি। আজরাহান সোজা হয়ে দাঁড়ায়। অস্ফুটভাবে বলল, মাই লিটল হার্ট। কালো মেঘে ঢাকা প্রবল বর্ষার এক অন্ধকার রাতের পরে বৃষ্টিস্নাতভোর প্রকৃতিতে যে নতুন ভোরের সূচনা নিয়ে আসে, ঠিক তেমনভাবে তোর জীবনের সকল অন্ধকার দূর করে আমি তোকে এক নতুন ভোর উপহার দিব। তোর জীবনের সকল গ্লানি, অবসাদ, কষ্টের অবসান ঘটাব। তোর নতুন জীবনের সারথি হব। আজরাহান ঘুরে পথ চলতে থাকে। ধীম ধীম পায়। কিছুক্ষণের মধ্যে মিলিয়ে যায় তার ছায়া অন্ধকারে। ডোরবেল বাজতেই দরজা খুলে কুহেলিকা। প্রহরকে একা দেখেই বিস্মিতভাবে তাকিয়ে বলল, তুই একা কেন? আজরাহান কোথায়? প্রহর শান্ত ও স্বাভাবিকভাবে বলল, রাহান ভাইয়া, জান ভাইয়ার বাসায় গিয়েছে। আজ রাতে ফিরবে না। ও তাই এত নাটক করা তার। এই আজাইরা রাহান কখনো ঠিক হবে না। প্রহর ফিক করে হেসে দেয়। কুহেলিকা গাঢ় গলায় বলল, আর হাসতে হবে না তোকে। খেয়েছিস কিছু? প্রহর দুবার মাথা ঝাঁকিয়ে হাসসূচক সম্মতি দেয়। তাহলে ফ্রেশ হয়ে গিয়ে শুয়ে পড়। আচ্ছা। নিজের ঘরে গিয়ে ধপাস করে বিছানায় বসে প্রহর। মাথাটা ঝিম ঝিম করছে। ক্লান্ত, শ্রান্ত দেহ বিছানায় এলিয়ে দিতেই ভার হয়ে আসে। প্রহরের চোখ দুটো আপনা আপনিই বন্ধ হয়ে আসে। আজ সারাদিন হওয়া ঘটনাগুলো ভাবতে থাকে। আজরাহানের বলা কথাগুলো এখনো প্রহরের কানে বাজতে থাকে। এক প্রশান্তিময় অনুভূতি হচ্ছে প্রহরের। আনমনেই নিজের হাত আনে পেটের উপর। অদ্ভুত অনুভূতি হচ্ছে, যা ব্যাখ্যাতীত, অবর্ণনীয়। সকালে ঘুম থেকে উঠে কুহেলিকা বেশ অশান্ত। ঘরময় পায়চারি করছে আর লাগাতার কল করে যাচ্ছে আজরাহানকে। ওই পাশ থেকে মিষ্টি কণ্ঠে একটা মেয়ে বারবার বলছে, শ্রী, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। অনুগ্রহপূর্বক একটু পরে আবার ডায়াল করুন। ধন্যবাদ। কুহেলিকার চোখে মুখে বিরক্তির ছাপ। সানায়া বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছে। আজ এনজিওতে যাবে। সেখানে একটা নতুন মেয়েকে আনা হয়েছে গতকাল। মেয়েটাকে তারই আপন চাচাতো ভাই রেপ করেছিল, কিন্তু পরে অস্বীকার করে। মেয়েটার বাবা মা অনেক কষ্টে মেয়েটার বিয়ে দেয়, কিন্তু ওই যে কপালের লিখন যায় না খণ্ডন। বিয়ের প্রথম রাত্রেই স্বামী বুঝতে পারে মেয়ে ভার্জিন নয়।
তাই পর দিনই তাকে বাবার বাড়ি ফেরত পাঠানো হয়। বাবা মাকে যখন সব জানানো হয় তারা এবং আত্মীয় স্বজন এমনকি পাড়াপড়শিরাও মেয়েটার দিকেই আঙুল তুলে। বাধ্য হয়ে নিজের ঘরেই কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে মরার চেষ্টা করে, কিন্তু তাও হয়নি। মেয়েদের নাকি কই মাছের প্রাণ। সত্যবিত্তের পরীক্ষা শুধু মেয়েদেরই কেন দিতে হয়, ছেলেদের কেন নয়? কুহেলিকার চোখে মুখে চিন্তার রেখা। সানায়া উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে মা? কুহেলিকা হতাশ আর সংশয় মিশ্রিত গলায় বলল, সেই কখন থেকে আজরাহানকে কল করে যাচ্ছি, মোবাইলটা আনো রিচেবল বলে যাচ্ছে। ছেলেটা কোথায় গিয়েছে কে জানে। প্রহর স্কুলের জন্য একদম রেডি। কাঁধে ব্যাগ চাপিয়ে ড্রয়িং রুমে এসে কুহেলিকাকে চিন্তিত দেখে স্বাভাবিক গলায় বলল, তুমি এত চিন্তা করো না, রাহান ভাইয়া ঠিক সময় চলে আসবে। কুহেলিকা নিশ্চল গলায় সানায়কে বললেন, এই তুই জানকে কল করে দেখতো ও কি বলে। সানায়া টেবিলের উপর থেকে এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে গিলে নেয়। ফিকে গলায় বলল, লাভ নেই, জানকে আমি সকালেই কল করেছি, তার মোবাইলও বন্ধ। আশফিককে কল করে দেখ। কাকি মা বলল, না, আশফিক ভাইয়া তার বন্ধুর বিয়েতে নড়াইল গিয়েছে ভাইয়ার বৌভাতের আগের দিন, সে কি করে জানবে। কুহেলিকা একরাশ হতাশা নিয়ে কাউচে বসলেন। নীরস কণ্ঠে বললেন, এই ছেলেগুলোকে নিয়ে আর পারি না, কখন কোথায় কি করে কে জানে। এখন প্রহরকে স্কুলে নিয়ে যাবে কে? সারারাত ঘুমাতে পারেনি তোর বাবা, বাতের ব্যথাটা বেড়েছে, একটু আগেই চোখ মুদল। তোমার চিন্তা করতে হবে না, আমি নিয়ে যাচ্ছি প্রহরকে। তুমি বরং বাবাকে বলো ক্লাস শেষে ওকে নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। চল প্রহর। হুম। বিক্ষিপ্ত চিত্তে নদীর পাশে দাঁড়িয়ে আছে সানায়া। প্রহরকে স্কুলে নামিয়ে দিয়ে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যায় এনজিওতে। মেয়েটাকে দেখে ভয় পেয়ে যায় সানায়া। মানুষ কি করে এত বিবেকহীন হতে পারে? একজনের করা ভুলে অন্যকে দোষারোপ করা। অবশ্য আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়, পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া নেহাত বোকামি। জীবন কোনো ফুলশয্যা নয়, লড়াই করেই তাকে জিততে হয়। কিন্তু আপন মানুষগুলোও যখন মুখ ফিরিয়ে নেয় তখন সবকিছুই অসাধ্য মনে হয়। কতটা বিতৃষ্ণা হলে একজন মানুষ নিজের হাতে নিজের প্রাণ নিতে উদ্যত হয়। আত্মহননকারী মরার জন্য আত্মহত্যা করে না, বরং বাঁচতে করে। কিন্তু আসলেই একে বাঁচা বলে। নদীর পাড়ে নির্লিপ্ততা দৃষ্টিতে তাকিয়ে আছে সানায়া। নদীর পানির ছলাৎ ছলাৎ ধ্বনির প্রতিটি শব্দ যেন তার বুকে আছড়ে পড়ছে। মেয়েটাকে দেখে গা গুলিয়ে উঠে সানায়ার। শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছে, এক অংশের সাথে অন্য অংশ কি ভয়ঙ্করভাবে লেপ্টে আছে। কি নিদারুণ যন্ত্রণা ভোগ করেছে মেয়েটি। নদীর পাড়ের তীব্র হাওয়ায় সানায়ার অবাধ্য খোলা চুলগুলো ওর মুখের উপর এসে পড়ছে। দু হাত দিয়ে তা কানের পিছনে গুজে বুকে হাত ভাঁজ করে আবারও ওই শান্ত নদীর দিকে তাকিয়ে থাকে। ওর পাশেই এসে দাঁড়ায় তারাফ। সানায়া নীরস দৃষ্টি নিক্ষেপ করে তারাফের দিকে। স্নিগ্ধ, শান্ত এক অভিব্যক্তি তার। তারাফের মনটা যেমন নীল আকাশের মতো স্বচ্ছ, ঠিক ওর চোখ দুটো গভীর মায়ে ভরা। এই কয়েকদিনে তারাফকেও অনেক কাছ থেকে জেনেছে। এ এক অদ্ভুত সুন্দর মনের মানুষ তারাফ। নিজের সবটা উজাড় করে দিয়েছে শ্রীহীন, রক্তের সম্পর্কবিহীন ওই নিপীড়িত নারীদের কল্যাণে। কখনো ভাই, কখনো বাবা,
কখনো একজন সহযোগী হয়ে তাদের পাশে দাঁড়িয়েছে তারাফ। অত্যন্ত অমায়িক ব্যবহার তারাফের। যে কোনো মানুষকে প্রথম দর্শনেই সম্মোহন করার ক্ষমতা রাখে, কিন্তু উপরিতলে একদম কঠিন ব্যক্তিত্ব। যে কেউ ইচ্ছে করলেই তার মনের গহীনে প্রবেশ করতে পারবে না। বাতাসের তীব্রতায় তারাফের চোরগুলো উড়ছে। শার্ট যেন ছিঁড়ে চলে যাবে শরীর থেকে। বেখেয়ালিভাবে উড়ছে সানায়ার ওড়না। দুহাত দিয়ে চেপে ধরে রেখেছে। তারাফ কিছু একটা বলল। বাতাসের তীব্র আওয়াজ শো শো করে বইছে, তাই সানায়া তা শুনতে পায়নি। বাধ্য হয়ে তারাফ ঘুরে এসে সানায়ার সামনে দাঁড়ায়। সানায়া চোখ পিটপিট করে বার কয়েক তাকায়। তারাফ সানায়া অভিব্যক্তি বুঝতে পেরে ওর কানের কাছে মুখ নিয়ে হালকা উচ্চ স্বরে বলল, একটু ওই দিকটায় চলেন, এখানে বাতাসের বেগ বেশি। সানায়া যে এনজিওতে এসেছে নদীটা তার পেছনেই। বিস্তীর্ণ এলাকা জুড়ে এই নদী। তারাফের কথা মতো সানায়া একটু সরে আসে। নদী থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। বাতাসের গড়পড়তা অনেকটা কম এখানে। তারাফ স্মিত হাসে। ধীর গলায় বলল, মন খারাপ? তারাফের কথার কোনো জবাব না দিয়ে সানায়া পাল্টা প্রশ্ন করে। বিরস গলায় বলল, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? তারাফ অধর প্রশস্ত করে নরম গলায় বলল, অবশ্যই। সানায়া একটা নিঃশব্দ নিঃশ্বাস ছাড়ে আর বলল, মানুষ কেন বাঁচে? তারাফ চট জলদি সরস গলায় বলল, মৃত্যুর জন্য। সানায়া গাঢ় চাহনি নিবন্ধ করে তারাফের হাস্যোজ্জ্বল মুখচ্ছবিতে। ছোট্ট করে একটা শীতল শ্বাস ফেলল সানায়া। প্রশ্নবিদ্ধ গলায় বলল, এইটা কেমন কথা? তারাফ চোখে হাসে। বুকে দু হাত ভাঁজ করে নদীর ওপারে তাকায়। সূর্য প্রায় ওপ্রান্তে পৌঁছে গেছে। লালাভ আভায় রাঙিয়েছে পূর্বাদেশ। স্বাভাবিক গলায় বলল, পৃথিবীতে মানুষের জন্মই হয় মৃত্যুর জন্য। মানুষ জন্ম নিবে কি না তার গ্যারান্টি নেই। অনেক নবজাতক জন্মের আগেই মায়ের গর্ভে তাদের অন্তিম শ্বাস নেয়। কিন্তু যদি সে একবার এই ধরার বুকে আসে, মৃত্যু স্বাদ তাকে একদিন আস্বাদন করতেই হবে। হয়তো আজ, হয়তো কাল বা পরশু। আল্টিমেট মৃত্যুই তার আসল ঠিকানা। সানায়া জিজ্ঞাসু দৃষ্টি রাখে তারাফের দিকে। তারাফ এখনও তার অক্ষিযুগল নিবন্ধ করে আছে সম্মুখপানে। শান্ত গলায় সানায়া বলল, তাহলে কি ধরে নিব আমাদের জন্ম ব্যর্থ? বেঁচে থাকার কোনো মানে নেই? অবশ্যই আছে। মাদার তেরেসা তিনিও তো মারা গিয়েছেন, কিন্তু আমরা আজও তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি। নেলসন ম্যান্ডেলা একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও আজ একজন অসাধারণ মানুষ। সময় নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। দীর্ঘ ২৭ বছর কারাভোগ করেন তিনি শুধুমাত্র বর্ণবাদী মনোভাব থেকে মানুষকে দূরে সরানোর জন্য। আল্লাহর সৃষ্টি সবাই সমান। গায়ের রং কখনো কারো মানদণ্ডের বিচারক হতে পারে না। ৭১-এর মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্ত আর ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের স্বাধীনতা। তার সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। কিন্তু আজীবন মানুষের হৃদয় এক উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে থাকবেন। মৃত্যু অমোঘ সত্য, নশ্বর শরীরের মুক্তি। কিন্তু কীর্তিমান সত্তা মৃত্যুর পরেও আজীবন বেঁচে থাকে। সানায়া ধ্যানের মতো শুনছিল তারাফের কথা। এক অদ্ভুত অভিব্যক্তির মানুষ তারাফ। তার বাচনভঙ্গিও প্রশংসার দাবিদার। সানায়া নদীর দিকে তাকায়। শীতল জলরাশি কুলকুল ধ্বনিতে প্রবাহিত হচ্ছে।
সানায়ার কেন যেন মনে হলো এই মানুষটাকে সে আরো কয়েকটা প্রশ্ন করতে পারে। তার মনের অগোছালো প্রশ্নগুলো যা এতদিন সে কাউকে করতে পারেনি। সানায়া মনের অভ্যন্তরেই হালকা হেসে ওঠে। তার মনে জাগ্রত প্রশ্নগুলো ভেবে ফিকে গলায় বলল, মানুষ কেন স্বপ্ন দেখে? জানে তা কখনো পূরণ হওয়ার নয়, তবুও দেখে। মানুষ সত্যিই কি বোকা? তারা ফধর কোনো হালকা হাসে। গাঢ় গলায় বলল, স্বপ্নই তো মানুষকে বাঁচতে শেখায়। আমি পাবো না তাই বলে হাতে হাত রেখে বসে থাকলে তো হবে না। আমার স্বপ্নকে পূরণ করার নিম্নতম চেষ্টাও যদি করি তাহলে তার পূর্ণতা না আসুক, বেঁচে থাকার মানে তো খুঁজে পাব। স্বপ্ন না থাকলে বাঁচার ইচ্ছে হারিয়ে যায়। জীবনে কি পাব তার হিসেব করলে অহেতুক সময় নষ্ট হবে। সানায়া দীর্ঘশ্বাস ছাড়ল। মেয়েটির কথা মনে হল সানায়ার। বলল, মানুষ কত আজব প্রাণী, কত বিচিত্র তার অভিনয়। মানুষ বলে এক করে আরেক। মানুষ চেনা বড় দায়। কেন করে তারা অভিনয়? পৃথিবী এক মঞ্চশালা। আমরা সবাই তার অভিনেতা। কেউ হিরো রোল প্লে করি তো কেউ ভিলেন। আর ওই যে উপরে যিনি আছেন তিনি একমাত্র ডিরেক্টর। আমাদের তার আদেশেই চলতে হয়। এখন কথা হচ্ছে আমরা কোনোটা বেছে নিব, হিরো নাকি ভিলেন। যার যেইটা পছন্দ। সানায়া নিষ্প্রভ চোখ রাখে তারাফের চোখে। এক অদ্ভুত মায়া এই চোখে। তার কথায় সানায়ার মন ধীরে ধীরে বিগলিত হয়। মানুষ এতটা অমায়িক কি করে হতে পারে? সানায়া বিক্ষিপ্ত দৃষ্টি রাখে শান্ত নদীর অববাবিকায়। কেন যেন নদীটিকে তার আজ বড্ড আপন মনে হচ্ছে। নদী যেমন তার শান্ত শীতল জলে ধুইয়ে নেয় সকল ঝঞ্ঝাল, ঠিক তারও আজ তাই করতে ইচ্ছে করছে। পৃথিবী আজ ভীষণ অসুস্থ। কারণ পৃথিবীতে আজ অসুস্থ মানুষের পরিমাণ বেড়ে গিয়েছে। সানায়ার ইচ্ছে করছে ওই সকল অসুস্থ মানুষের সকল অসুস্থতা নদীর মতো করে ধুইয়ে দিতে। তারাফ অভিনিবেশ সহকারে অক্ষি নিপাত করে সানায়ার দিকে। আবার চোখ রাখে নদীর ওপাশটায়। শান্ত স্নিগ্ধ নদীর মধ্যে ধীরে ধীরে প্রলীন হচ্ছে অত্যুষ্ণ সূর্য। অস্তাভায় লালিমায় ছেয়েছে আকাশ। সন্ধ্যা নেমেছে পাটে। গোধূলি তার রংছটা ছড়িয়ে দিচ্ছে দিন রাত্রির এই সন্ধিক্ষণে। দূর থেকে ভেসে আসছে আজানের মিষ্টি সুর। আকাশ জুড়ে নীলচে আর লালচে আভার মিলন মেলা। তারাফ আবারও গাঢ় দৃষ্টিতে তাকায় সানায়ার দিকে। হালকা শীত পড়তে শুরু করেছে। হিম হিম বাতাসে হালকা কাঁপন তুলছে শরীরে। সানায়া তার দুই হাত জড়িয়ে নেয়। অবাধ্য চুলগুলো আবারও কপাল জুড়ে এলোমেলোভাবে খেলছে। সানায়া হাত দিয়ে তা সরায়। প্রগাঢ়ভাবে তারাফ দেখছে তার শ্যামাবতীকে। গোধূলির মায় যেন আরো মায় আচ্ছন্ন হয়ে পড়ছে তারাফ তার শ্যামাবতী এই অদ্ভুত রূপে। তারাফ ওর হাত দিয়ে সানায় হাত ধরে। চকিতে সানায়া তার শীতল হাতে উষ্ণ ছোঁয়ায় হাতের দিকে তাকায়। হাত থেকে অক্ষিপল্লব নাড়িয়ে আঁখি আবদ্ধ করে তারাফে মুখশ্রীতে। তারাফ কোনো কথা বলল না। চোখে হাসল সে। সামনে তাকিয়ে পা বাড়ায় নদীর দিকে। সানায়া মন্ত্রমুগ্ধের মতো ওর পদযুগল অনুসরণ করতে লাগল। নদীর কাছটায় এসে ঢালু জায়গাটার আরেকটু নিচে নামে তারাফ। ঢালু হওয়ার কিঞ্চিত ইতস্তত বোধ করল সানায়া। তারাফ তার পরিবর্তে এক মিষ্টি হাসি উপহার দিল সানায়াকে। এই লোকটার অধরে হাসি লেগেই থাকে। অদ্ভুত। তারাফ ওর হাতটা বাড়িয়ে দেয় সানায়ার দিকে। তারাফের হাত ধরে নিচে নামতে গেলে পড়ে যেতে গেলে ওর হাতটা গভীর করে ধরে সানায়া। নির্বাক হয়ে তারাফ তার অক্ষিযুগল নাড়াচাড়া করতে থাকে।
দুই হাত দিয়ে সাবধানে সানায়াকে ঢালু জায়গাটার নিচে আনে। দুজন নিঃশব্দে বসে। তারাফ নিজের জুতো জোড়া খুলে পাশে রাখে। নদীর শীতল পানিতে ডুবিয়ে দেয় পা দুটো। এক হিম করা অনুভূতি। তারাফ একটু ঝুঁকে সানায়ার পায়ে হাত দেয়। হকচকিয়ে উঠে সানায়া। শশব্যস্ত গলায় বলল, কি করছেন কি? তারাফ ঘাড় ঘুরিয়ে উঁচু হয়ে বলল, ইটস ওকে। যার সর্বত্র সৌন্দর্য ছড়িয়ে তার হাতে বা কি আর পায়েই বা কি? সানায়া গভীরভাবে তারাফের বলা কথাটা ভাবল, কিন্তু কোনো উত্তর খুঁজে পেল না। নদীর পানিতে পা ডুবাতেই শিরশির করে উঠে সানায়ার গাত্রবরণ। দুপাশের মাটিতে শক্তভাবে হাত রেখে পা নাড়াতে থাকে। এক অদ্ভুত শব্দ হচ্ছে। সানায়ার মনে হল তার শরীরে সমস্ত রোষ, ক্লেশ, জড়তা, আবদ্ধতা যেন নদীর পানি ধীরে ধীরে তার গর্ভে শুষে নিচ্ছে। নিজেকে বেশ ফুরফুরে লাগছে সানায়ার। হাস্যোজ্জ্বল চোখে ফিরে তাকায় তারাফের দিকে। সানায়া দেখে তারাফ গভীর মনোযোগে ওকে দেখে যাচ্ছে। সানায়ার চোখ পড়তেই নিজেকে সংবরণ করে তারাফ। মৃদু হেসে পা দুলাতে থাকে পানিতে। সূর্য ডুবে গিয়েছে অনেক আগেই। সন্ধ্যার শেষে রাতের শুরু হতে চলল। 2 দিন লাগাতার কল করেও আজরাহান, মার্শিয়াদ, আশফিক এদের কারো খোঁজ পাওয়া যায়নি। প্রথম দিন নিঃসংকোচে গেলেও তার পরের দিন কুহেলিকা উৎকণ্ঠার সাথে হাঁসফাঁস করতে থাকেন। সারাদিন কল করেও কোনো খোঁজ নেই। হঠাৎ করে শরীর খারাপ করে কুহেলিকার। মায়ের মন তো তাই ডাকা শুরু করে। 2 রাত নিদ্রাহীন কাটিয়েছে কুহেলিকা। সানোয়ার আহমেদ যে চিন্তিত নয় তা না, কিন্তু তার নিজের ছেলের উপর ভরসা আছে। আজ সকালেই আজরাহান কল করে জানায় সে ফিরবে। স্বস্তির নিঃশ্বাস ফেলে কুহেলিকা। দুশ্চিন্তায় তার নাভিশ্বাস উঠে যায়। দুপুরে স্কুল থেকে ফিরে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ে প্রহর। ঘুমের ঘোরেই গলার নিচটায় উষ্ণ হাওয়ার অস্তিত্ব টের পায়। সিলিংয়ের দিকে মুখ করেই শুয়েছিল প্রহর। হালকা শীত পোড়ায় আচমকা অনুভূত হওয়া উষ্ণতায় বেশ লাগছে প্রহরের। কিন্তু অনেক চেয়েও আখিপুট উন্মোচিত করতে পারছে না প্রহর। নিজের পেটের উপর কারো উষ্ণ ছোঁয়া তীব্র থেকে তীব্রভাবে অনুভব করছে সে। শিউরে উঠে তার শরীর। ঝট করে অক্ষিপল্লব মেলতেই দেখে আজরাহান ওর গলায় মুখ ডুবিয়ে এক হাত ওর জামার নিচে রেখে উন্মুক্ত পেটের উপর বিচরণ করাচ্ছে। প্রহর বিস্ফোরিত চোখে তাকিয়ে বিস্মিত গলায় বলল, রাহান ভাইয়া, আপনি? আজরাহান প্রহরের গলা থেকে মাথা উঠিয়ে ওর সোজাসুজি বালিশে রাখে। পেটের দিক থেকে হাত এগিয়ে পিঠের দিকে নিয়ে প্রহরকে নিজের দিকে ফিরিয়ে নেয়। একে অন্যের চোখের দিকে তাকিয়ে আছে প্রগাঢ়ভাবে। বাইরে যাওয়ার সময় পর্দা জানালা আটকে দেওয়ায় ভিতরে কোনো আলো নেই। সন্ধ্যা ছাড়িয়েছে দিন অনেকক্ষণ। ঘুটঘুটে অন্ধকারেও আজরাহানের বাদামি রঙের চোখ দুটো জ্বলজ্বল করছে। আজরাহানের নিঃশ্বাসের এক সুমিষ্ট ঘ্রাণ প্রহরকে সম্মোহিত করে ফেলেছে। আজরাহান শান্ত কণ্ঠে বলল, হুম আমি। আপনি এখানে কেন? ছোট মা? মা ঘরে নেই। প্রহর পলক ফেলে স্বস্তির নিঃশ্বাস টানে। জিজ্ঞাসু গলায় বলল, কোথায় গিয়েছে? ভাবি কে আনতে? আপনি কখন এসেছেন? বিকেলে। তুই চেঞ্জ না করে এই অবেলায় শুয়ে আছিস কেন? ঘুম পাচ্ছিল খুব তাই। আজরাহান দুষ্ট স্বরে বলল, রাতে কি করিস তুই? এই 2 দিন তো আমিও ছিলাম না। প্রহর মনে মনে আওড়াতে থাকে, কি করে ঘুমাবে সে? এই মানুষটার কথা ভাবতে ভাবতেই তো ঘুম উড়ে যায় অচিনপুরে। 2 দিন একদম ভালো কাটেনি প্রহরের। সারাদিন আজরাহানকেই ভেবে চলেছে সে। এখন সে তৃপ্ত।
তার প্রাণসঞ্চারক ফিরে এসেছে। সে নিঃশ্বাস নিতে পারছে। আজরাহান ফিচলে গলায় আবার বলল, যা ঘুমানোর এখন ঘুমিয়ে নে। বিয়ের পর আর সেই সুযোগ পাবি না। প্রহর স্মিত হাসে। তারা একে অন্যের একদম কাছে। আজরাহানের প্রতিটি হৃদস্পন্দন শুনতে পায় প্রহর। আজরাহান প্রহরের পিঠে আরেকটু চেপে ওকে একদম নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। প্রহরের বুকের ডিপডিপ ধ্বনি বাড়তে থাকে, কিন্তু কোনো বিরূপ প্রতিক্রিয়া সে করে না। প্রহর ওর এক হাত রাখে আজরাহানের গালে। শান্ত গলায় বলল, কোথায় গিয়েছিলেন আপনি? শ্বশুর বাড়ি। তাহলে একা এসেছেন কেন? আপনার বউ আর বাচ্চাদের সাথে নিয়ে আসতেন। আমাজ বউ তো তুই। আর বাচ্চা? তার প্রক্রিয়া চলছে। প্রহর কিছু বলার আগেই একটু ঝুঁকে এসে প্রহরের অধরসুধায় ডুব দেয় আজরাহান। প্রহর ওর দুই হাত দিয়ে আজরাহানের শার্ট খামছে ধরে। গভীর আশ্লেষে শুষে নিতে থাকে একে অন্যের অধরসুধা। প্রহরের সমস্ত শরীর অনুরণিত হয়। একে অন্যের সাথে নিবিড়ভাবে আবদ্ধ থাকায় প্রহরের শরীরের প্রতিটি কম্পন আজরাহানের শিরা উপশিরায় ঝংকার তোলা শুরু করে। একে অন্যের মাঝে এতটাই মত্ত যে আজরাহান বেসামাল হয়ে পড়ে। প্রহরকে ছেড়েই ঝট করে উঠে বসে আজরাহান। প্রহর নিশ্চল হয়ে বিছানায় শুয়ে থাকে। আজরাহান হাতড়িয়ে বেডসাইড সুইচ অন করে। আলোকিত হয় অন্ধকারে ঢাকা রুদ্ধদ্বারের এই ঘর। প্রহর উঠে আজরাহানের পাশ ঘেঁষে বসে। দুই হাতের আজলায় আজরাহানের মুখ নিয়ে নিজের দিকে ঘোরায়। নির্লিপ্তভাবে তাকিয়ে জিজ্ঞাসু গলায় বলল, কি হয়েছে রাহান ভাইয়া? আজরাহান ওর হাত সরিয়ে ফ্লোরে চোখ আবদ্ধ করে। ম্লান সুরে বলল, আর কখনো এই ভর সন্ধেবেলায় শুবি না। যা চেঞ্জ করে ফ্রেশ হয়ে আয়। প্রহর উচ্ছ্বসিত গলায় বলল, আচ্ছা, আপনি বসেন, আমি আসছি। প্রহর ওয়াশরুমে যেতেই কপাল ভাঁজ হয়ে আসে আজরাহানের। বিক্ষিপ্ত গলায় অস্ফুটভাবে বলল, কি করতে যাচ্ছিলাম আমি? এত বড় ভুল। অক্ষিযুগল দৃঢ় করে আজরাহান। ত্রস্ত পায়ে বেরিয়ে আসে প্রহরের ঘর থেকে। ওয়াশরুম থেকে বেরিয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে আয়নার সামনে এসে দাঁড়ায় প্রহর। নিজেকে দেখেই একগাল হাসে। কাপা কাপা হাতে নিজের ঠোঁট স্পর্শ করতেই ওর আছড়াহান উষ্ণ ছোঁয়া অনুভূত হয়। নিজের অজান্তেই পরম আবেশে চোখ বন্ধ করে নেয় প্রহর। কিরে, ঘুম এখনো শেষ হয়নি তোর? আজকাল কি দাঁড়িয়েও ঘুমাস নাকি? আজরাহানের দৃপ্ত কণ্ঠে চোখ খুলে তাকায় প্রহর। সরল দৃষ্টিতে তাকিয়ে আছে আজরাহান। প্রহরের আজ কেন যেন ভীষণ লজ্জা পাচ্ছে। এর আগেও আজরাহান ওকে বহুবার আলিঙ্গন করেছে, কিন্তু এই অদ্ভুত শিউরে উঠা অনুভূতি আগে কখনো হয়নি। তবে আজ কেন হলো? এই দুদিন কেন মনে হলো সে এই মানুষটাকে ছাড়া থাকতে পারবে না? কেন মনে হলো নিজের জীবনে এই মানুষটাকেই তার চাই, নিজের করে চাই, একান্ত নিজের। শান্ত পায়ে এগিয়ে আসে আজরাহান প্রহরের কাছে। ওর গালে চুমু খেতেই সপ্রতিভ হয় প্রহর। ওর চোখ নেমে আসে। ইচ্ছে করছে না আজ আজরাহানের দিকে তাকাতে। মনে হচ্ছে ওর দিকে তাকাতেই ওর হৃদয়ের তৃষ্ণা বেড়ে যাবে। আর এই তৃষ্ণা এই মুহূর্তে না মিটালে ও মরে যাবে। একদম মরে যাবে। এ যে ভালোবাসার তৃষ্ণা। তাহলে কি সে সত্যিই তার রাহান ভাইয়াকে ভালোবাসে? তাকে নিজের করে চায়? এই কি ভাবছিস তুই? প্রহর লজ্জামিশ্রিত গলায় অস্ফুটভাবে বলল, কিছু না। আজরাহান শীতল শ্বাস ছেড়ে মিষ্টি গলায় বলল, তোর জন্য রসগোল্লা এনেছি, ডিঙ্গি নৌকা। হা কর।
প্রহর কোনো প্রতিক্রিয়া না করে হা করে। রসগোল্লার আধংশ মুখে পুরতেই প্রহর নিজের অক্ষিপুট ধীরে ধীরে প্রশস্ত করতে থাকে। বিস্ফোরিত চোখে তাকায় আজরাহান এর দিকে। ভয় আর দ্বিধান্বিত গলায় বলল, আপনি কুহুপুর গিয়েছিলেন? আজরাহান ভ্রু যুগল কুঞ্চি করে শান্তভাবে চোখের কোনো ক্ষীণ করে। মৃদু স্বরে বলল, তুই কি করে জানলি আমি কুহুকপুর গিয়েছি? প্রহর ঝপাস করে আজরাহানের বুকে পড়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আজরাহানকে একদম গভীরভাবে। বাদলের ধারা ঝরিয়ে হেঁচকি তুলে বলল, আপনি আর কখনো যাবেন না কুহুকপুর? কখনো না। আজরাহান বিগলিত গলায় বলল, এই কি হয়েছে তোর? কাঁদছিস কেন? তাকা আমাদের দিকে রেড রোজ, তাকা। আজরাহানের এক হাতে মিষ্টির বক্স, অন্য হাতে প্রহরের আধ খাওয়া মিষ্টি। তাই নিজের ইচ্ছে থাকলেও প্রহরকে সরাতে পারছে না। প্রহর ওর বুক থেকে মাথা তুলে নাক টানতে টানতে বলল, আপনি যান এখান থেকে, যান। আজরাহান কিছু বলার সুযোগ পায় না। তার আগেই প্রহর ওকে মৃদু ধাক্কায় রুম থেকে বের করে দরজা লক করে দেয়। আজরাহান হাতের উল্টোপাশ দিয়ে করাঘাত করতে থাকে। প্রহর দরজা না খুললেও কুহেলিকা শান্ত পায়ে সেখানে এসে দাঁড়ায়। স্বতন্ত্র গলায় বলল, আজরাহান এখানে কি করছো তুমি? আজরাহান দুই পার্টি দাঁত একসাথে করে তা কেলিয়ে দেখায় কুহেলিকাকে। ভ্রু কুচকায় কুহেলিকা। আজরাহান ওর হাতের মিষ্টির প্যাকেটটা ডাইনিং টেবিলের উপরে রেখে আধ খাওয়া মিষ্টিটা মুখে পুরে ভজভজ করে বলল, দিলোয়াম রসগোল্লা খেতে আর দিলো আমাকে ঘর থেকে বের করে। এই জন্যই লোকে বলে দুনিয়ায় ভালো মানুষের দাম নাই। আজরাহান সিঁড়ি ভেঙে নিজের ঘরে চলে যায়। সানাকে ঠোঁট চিপে হাসতে দেখে কুহেলিকা গম্ভীর গলায় বললেন, ও কি বলল রে? সানায়া একগাল হেসে বলল, তোমার আজাইরা রাহান বলেছে তাকে দিয়ে এইসব ছোটখাট কাজ হবে না, তিনি মহৎ কিছু করবেন। কুহেলিকা উদাসীনভাবে তাকিয়ে থাকে, যার অর্থ সে কিছুই বুঝেনি। বিশাল আকাশ জুড়ে তারকারাজির ছড়াছড়ি, যেন মনে হচ্ছে নিমেষ কালো শাড়িতে হিরে খচিত। রূপালী চাঁদের আলোয় চন্দ্রাবতী যেন ধরণীর বুকে তার অস্তিত্বের আলোড়ন তৈরি করছে। ছাদের বাউন্ডারি দেয়ালে হাত রেখে নির্লিপ্ততা দৃষ্টিতে তাকিয়ে আছে প্রহর। অন্ধকার তমসা যেমন আমাদের একাকিত্বে স্বাদ আস্বাদন করাই, তেমনি নিজেকে নিয়ে ভাববার অফুরান সময় দেই। নিস্তব্ধতা এক ধরনের মায়া থাকে। নিস্তব্ধতা মানুষ নিজেকে হাতড়ে বেড়ায়, খুঁজে ফিরে নিজের অস্তিত্ব। ঘাড়ে উত্তপ্ত নিঃশ্বাস আর কোমরে উষ্ণ ছোঁয়ায় প্রহর বুঝতে পারে আজরাহানের উপস্থিতি। পিঠের উপর ছড়ানো চুলগুলো সরিয়ে প্রহরের ঘাড়ে চিবুক রাখে আজরাহান। কোনো রকম বিচলিত না হয়ে স্থবির হয়ে দাঁড়িয়ে থাকে প্রহর। প্রহরের দিক থেকে কোনো রকম সাড়া না পেয়ে হালকা ঘাড় বাঁকিয়ে নিজের আর্দ্র ঠোঁটের স্পর্শ একে দেয় প্রহরের গলায়। প্রহর এক নিঃশব্দ শ্বাস ফেলে ভাবুক গলায় শান্তভাবে বলল, কেন গিয়েছিলেন আপনি কুহুকপুর? আজরাহান সোজা হয়ে দাঁড়ায়, কোমরে হাত রেখেই ওকে ঘুরিয়ে দাঁড় করাই। আজরাহান নির্বাক দৃষ্টিতে তাকিয়ে দেখে প্রহরের অক্ষিপল্লব ভিজে আছে, ছলছল করছে অথই সাগর। এখনই যেন জলোচ্ছ্বাস শুরু হবে। ব্যতিব্যস্ত গলায় আজরাহান প্রশ্ন করল, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? ঝোড়োঝড়ো করে কেঁদে উঠে প্রহর। আজরাহানের এক হাত নিজের দুহাতে আবদ্ধ করে অনুনয়ের স্বরে বলল, আপনি আর কখনো যাবেন না সেখান, কখনো না। আজরাহান ওর হাত ছাড়িয়ে নিজের দুই হাতের আজলায় প্রহর মুখটা একটু উঁচু করে ধরে ওর কপালে চুমু খায়। শান্ত ও স্মিত গলায় বলল, যাব না।
কিন্তু তার আগে তুই বল, তুই কি করে বুঝলি আমি কুহুকপুর গিয়েছি? তুই কি সেখানে কখনো গিয়েছিলি? প্রহর কান্না থামায়। কিছুক্ষণ পর পর ফুপিয়ে ওঠে। নিজেকে যথাসাধ্য শান্ত করে। নিশ্চল অক্ষিযুগল নিবন্ধ করে আজরাহানের দিকে। একরাশ প্রশ্নবিদ্ধ ওই নেত্রযুগল প্রহরের দিকে কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। প্রহর চোখ নামিয়ে নেয়। আজরাহান আবারও হালকা উঁচু গলায় প্রশ্ন করে, কি রে বল, কি করে বুঝলি তুই? এই তোর গ্রামের বাড়ি কি কুহুকপুর? প্রহর ধুম করে মাথা উঁচিয়ে আজরাহানের দিকে বিস্মিত চোখে তাকায়। শুকনো গলায় ঢোক গিলে নেয়। পাশ কাটিয়ে চলে যেতে চাইলে আজরাহান প্রহরের হাত টেনে ধরে। প্রদীপ্ত গলায় আজরাহান আবার বলল, আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি। প্রহর আর্দ্র গলায় শান্তভাবে বলল, আমি ঘুমাবো। আজরাহান প্রহরের হাত ছেড়ে দেয়। গুটি গুটি পায়ে প্রহর নিচে নেমে আসে। আজরাহান ছাদের কার্নিশে দাঁড়িয়ে একটা বাউন্ডারি গ্রিলের উপর উঠিয়ে আকাশের দিকে নিষ্পলকভাবে তাকিয়ে থাকে। এত রাতে ছাদে? নন্দিতার নরম স্বরে আজরাহান ফিরে তাকায়। স্মিত হাসি টেনে বলল, তুমি এত রাতে এখানে? প্রহরকে দেখে আসলাম। ও তো চলে গিয়েছে। দেখেছি। আজরাহান পিঠ ঠেকিয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়ায় রেলিংয়ে। নন্দিতা আজরাহানের দিকে মুখ করে দাঁড়ায়। পিনপিনে বাতাস বইছে। ছাদের কোনো অলাগানো রজনীগন্ধা ফুলের গাছ থেকে এক অকৃত্রিম ঘ্রাণ ভেসে আসছে। চাঁদইর উজ্জ্বল আলোয় নন্দিতার চোখের জিজ্ঞাসু দৃষ্টি আজরাহানের চোখ এড়ায়নি। আজরাহান ঘুরে দাঁড়ায়। গাঢ় গলায় বলল, কিছু বলবে ভাবি? নন্দিতা ছোট্ট করে হাসে। আর শান্ত গলায় বলল, হুঁ। বলো। নন্দিতা চোখে হাসে। নরম গলায় বলল, প্রহর কে তুমি? নন্দিতার কথা শেষ হওয়ার আগেই আজরাহান প্রতপ্ত গলায় বলল, আমি ওকে ভালোবাসি। আজরাহান ম্লান হাসে। এক গাঢ় নিঃশ্বাস ছেড়ে আবার বলল, শুধু ভালোবাসি বললে ভুল হবে। ও আমার আসক্তি। যদি শুধু ভালোবাসা হতো তাহলে গত 6 মাসে ও আমাকে রিক্তহস্তে ওর হৃদয়ের বদ্ধদ্বার থেকে যতবার ফিরিয়ে দিয়েছে আমি অনেক আগেই ওর পথ থেকে সরে দাঁড়াতাম। কিন্তু ও যে আমার নেশা। আমার অস্থি মজ্জায় মিশে আছে ওর সত্তা। ওকে ছাড়া আমার অস্তিত্ব প্রলীন হয়ে যাবে। নন্দিতা স্মিত হাসে। বাতাসের স্নিগ্ধতায় আরও বেশি মায়াময় হয়ে উঠেছে রাতের অন্ধকার। নন্দিতা সরস গলায় বলল, তুমি তো বেশ রোমান্টিক। বেশ গুছিয়ে কথা বলো। তাহলে তোমার ভাইয়াটা এমন হাম্ব কেন? কথা শেষ করেই নন্দিতা ভ্রু নাচায়। কপট অভিমান দেখায় তার চেহারায়। আজরাহান নন্দিতার দিকে তাকিয়েই গা দুলিয়ে হেসে ওঠে। ফিচেল গলায় বলল, ভাইয়াকে ছেড়ে যদি আমার সাথে লাইন মারার চেষ্টা করো তাহলে বুঝবে কি করে আমার ভাই কতটা রোমান্টিক। নন্দিতা আজরাহান হাতে একটা ফুটবল ঘুষি মেরে হাসি হাসি গলায় বলল, পাজি কোথাকার। একদম না। ভাইয়া কিন্তু বেশ রোমান্টিক। কিন্তু তোমাকে একটু পালিশ করে নিতে হবে আর কি। এতদিনে সামান্য মরিচা পড়ে গিয়েছে আর কি। অবশ্য টিপস লাগলে আমার কাছ থেকে নিতে পারো। কোনো দরকার নেই। তাহলে এখন যাও। আমার মনে হয় না ভাইয়া এখনো ঘুমিয়েছে। একটা দিব। আজরাহান আওয়াজ করে হেসে ওঠে। নন্দিতা যেতেই ফিচলে হাসি হাসে আজরাহান। প্রহরের কথা মনে হতেই অধর কোনো দীপ্ত হাসে আজরাহান আর বলল, আমার জন্ম, আমার শ্বাস, আমার অস্থিমজ্জায় শুধু তোমার বাস। আমার বিক্ষিপ্ত চিত্তের একমাত্র ভক্তি।
তুমি আমার প্রেম, ভালোবাসা, আমার আসক্তি। তানভি। ঘুটঘুটে অন্ধকার। নিঃশব্দে পা ফেলে এগিয়ে যাচ্ছে নুরাইসা। বাড়ির পিছনের দরজাটা মৃদু ক্যাচ শব্দে খুলে বাইরে বেরিয়ে আসে নুরাইসা। বাড়ির ব্যাকইয়ার্ডে ছোট ছোট গাছপালা লাগানো। নাবিন খান একবার শখ করেছিলেন পদ্মফুল চাষের। বাড়ির পিছনটায় চেষ্টাও করেছিলেন, কিন্তু তার সে আশায় গুড়েবালি। নিভু নিভু পায়ে অতি সাবধানে পা ফেলছে নুরাইসা, যেন যাত্রাপথে কোনো বিঘ্ন না ঘটে। ব্যাকইয়ার্ডের দক্ষিণ পাশটায় একটা আমগাছের নিচে দাঁড়িয়ে আছে কেউ। আবছা আলোর তার মুখটা স্পষ্ট না হলেও অবয়ব সম্পূর্ণ দৃশ্যমান। আর তা চক্ষুগোচর হতেই পায়ের চলার বেগ বাড়ায় নুরাইসা। অবয়বটি কাছে আসতেই ত্বরিত গতিতে তার বুকে ঝাঁপিয়ে সে দু হাতে ঝাপটে কিছুক্ষণ স্থির হয়ে থাকে। রাগ ও অভিমান মিশ্রিত গলায় বলল, আপনি এত নিষ্ঠুর কেন? একটুও মনে পড়ল আমায়? মার্শিয়াদ হালকা হেসে স্বাভাবিক গলায় বলল, কেমন আছেন মিষ্টি? নুরাইসা মার্শিয়াদকে ছেড়ে চোখ মুখ কুঁচকে আহ্লাদি গলায় বলল, কথা বলবো না আমি আপনার সাথে। আপনি পাষাণ। মার্শিয়াদ ওর হাত দিয়ে নুরাইসার ডান হাত নিয়ে তাতে চুমু খায়। চোখে হেসে বলল, তাহলে আসতে বললেন কেন? চলে যাব? নুরাইসা বুকের উপর হাত ভাঁজ করে ঘুরে দাঁড়িয়ে কপট রাগ দেখিয়ে বলল, চলে যান। মার্শিয়াদ ওকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে স্নিগ্ধ ও স্বাভাবিক গলায় বলল, চলে গেলে কিন্তু আর আসব না। বিদ্যুৎ বেগে ঘুরে মার্শিয়াদের বুকে কয়েকটা নিষ্প্রভ ঘুষি মেরে ছলছল চোখে আর্দ্র গলায় বলল, কোথায় ছিলেন এই দুদিন আপনি? কতবার কল করলাম, মোবাইল সুইচ অফ করে রেখেছেন। নিজেও তো একবার কল করেননি। সরি মিষ্টি, জরুরি কাজ ছিল তাই শহরের বাইরে যেতে হয়েছে। আর সেখানে নেটওয়ার্কেরও সমস্যা, তাই যোগাযোগ করতে পারিনি। নুরাইসা চোখের জল আর নাকের জল এক করে ফেলেছে। নাক টানতে টানতে কাঁদো কাঁদো স্বরে বলল, আর কখনো যাবেন না আমাকে ছেড়ে? তাহলে আমি আর কখনো আপনার সাথে কথা বলবো না। কথা শেষ করেই আবারও বুকে পড়ে মার্শিয়াদের। মার্শিয়াদ আলগোছে নুরাইসাকে দু হাতে আবদ্ধ করে। সরল গলায় বলল, যাব না, ট্রাস্ট মি। আচ্ছা এখন বলেন এত রাতে আমাকে এখানে কেন আসতে বললেন? প্রেম করতে। নুরাইসা ফিক করে হেসে দেয়। মার্শিয়াদ স্মিত হেসে একটা ছোট্ট শ্বাস ফেলে বিরস গলায় বলল, আমার কি এখন লুকিয়ে লুকিয়ে প্রেম করার বয়স আছে? কেন প্রেম করতে কি বয়স লাগে নাকি? আর আপনি কি বুড়ো হয়ে গিয়েছেন নাকি? মার্শিয়াদ নুরাইসকে সোজা করে দাঁড় করিয়ে হালকা ঝুঁকে ওর নাকে নাক ঘষে বলল, বুড়ো না হলেও অর্ধ বুড়ো তো হয়ে গিয়েছি। সরেন। মার্শিয়াদ ঝোপাত করে নুরাইসাকে বুকে টেনে নেয়। আজকায় মার্শিয়াদের এমন কাজে হকচকিয়ে উঠে নুরাইসা। উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে? আপনি আমাকে ছেড়ে যাবেন না তো মিষ্টি? কখনো না। মার্শিয়াদ দীর্ঘশ্বাস ফেলল। ফিকে গলায় বলল, কোথায় যাবেন আপনি? আপনি যেখানে নিয়ে যাবেন। এই রাতের বেলাতেই মার্শিয়াদ নুরাইসাকে নিয়ে বেরিয়ে পড়ে ওর গাড়ি করে। বাড়ির মেইন গেইটে তালা, তাই বাধ্য হয়ে দেয়াল টপকে বাইরে বেরিয়ে আসে দুইজন। আবাসিক এলাকা হওয়ায় চোর ডাকাতের ভয় নেই, তাই ওয়াচম্যান রাখা তেমন গুরুত্বপূর্ণ নয়। মার্শিয়াদ ড্রাইভিং করছে আর বারবার আর চোখে নুরাইসাকে দেখছে। মেয়েটা অনেক কথা বলে,
নিরবচ্ছিন্নভাবে কথা বলতে বলতে হাঁপিয়ে উঠেছে নুরাইসা। হালকা হেসে ওর দিকে পানি এগিয়ে দেয় মার্শিয়াদ। সেই প্রথম দেখায় নুরাইসার কথার প্রেমে পড়ে মার্শিয়াদ। জানালায় চিবুক রেখে বাইরে তাকিয়ে আছে নুরাইসা। সরস গলায় বলল, যান। বলেন, ইনশিরা আপুর সাথে আপনার কিসের সম্পর্ক? সে আপনার বাসায় কেন থাকে? মার্শিয়াদ বিরস গলায় বলল, আপনি কি আমাকে বিশ্বাস করেন না? নুরাইসা সোজা হয়ে বসে মার্শিয়াদের দিকে স্নিগ্ধ চাহনি নিক্ষেপ করে। শান্ত গলায় বলল, উহু। নুরাইসা ঝট করে নিজের এক হাত মার্শিয়াদ বুকের উপর রাখে। মার্শিয়াদ হতবিহব্বল হয়ে গাড়ি থামায়। রোষ ভরা গলায় বলল, মিষ্টি, কি করছেন কি? নুরাইসা শান্ত গলায় বলল, বলেন তো আমি আপনি বেঁচে আছেন কি না? এইসব কি বলছেন আপনি? অবশ্যই। নুরাইসা অধর কোনো স্মিত হাসে। নরম গলায় বলল, কি করে বুঝলেন? আমার হার্টবিট চলছে মিষ্টি। নুরাইসা নিজের হাত সরায়। সোজা হয়ে বসে সম্মুখ দিকে চোখ রেখে বলল, আমি ঠিক ততটাই বিশ্বাস করি আপনাকে যতটা বিশ্বাস করলে আপনার হৃদয়ের স্পন্দনে আমি বেঁচে থাকতে পারব। মার্শিয়াদ ছোট্ট করে শ্বাস ছাড়ে। গাঢ় গলায় বলল, আপনার বিশ্বাসের অমর্যাদা আমি করব না। আই প্রমিজ ইউ। আই নো জান। গাড়ি আবার চলতে শুরু করে। সম্মুখপানে দৃষ্টি রাখে নুরাইসা। গাড়ির হেডলাইটে সামনের দিকের দুপাশ দেখা যাচ্ছে। মনে হচ্ছে সবকিছু যেন থমকে রেখে চলে যাচ্ছে ওরা। হুড়হুড়ে বাতাসে এলোথেলো চুলগুলো উড়ে চলছে। মার্শিয়াদ আজ প্রথম প্রগাঢ় দৃষ্টিতে তাকায় তার কথার প্রেমিকার দিকে। আবছা আলোয় নুরাইসার ওই পাতলা ঠোঁটের স্মিত হাসি মার্শিয়াদের হৃদয়ের কম্পন বাড়িয়ে দিচ্ছে। সে যাকে খুঁজছে আজ পেয়ে গেছে তাকে। মার্শিয়াদ চোখে হাসে। গাড়ি গতি বাড়িয়ে সামনে আগুয়ান হয়। প্রাতরাশ সেরেই ধোয়া উড়ানো এক কাপ গরম চায়ে চুমুক দিয়ে খবরের কাগজে চোখ বুলাতেই চকচক করে উঠে অক্ষযুগল সানোয়ার আহমেদের। আজও ব্ল্যাক শ্যাডো নতুন কর্মকাণ্ডের খবর বেরিয়েছে। বাড়ির বাকি সবাই তখন ডাইনিং টেবিলে। কাউচে বসেই হেরে গলায় ডাকলেন কুহেলিকাকে। বাকিদের সবার দৃষ্টি আকর্ষণ করে তিনি খবরটা এক নিঃশ্বাসে পড়ে শোনালেন। কুহুকপুরের সেই হসপিটালে অবৈধভাবে ডেট এক্সপায়ার মেডিসিনের উপর নতুন প্যাকেজিং ডেট লাগিয়ে সেসব ঔষধ কমদামে হসপিটালেরই নিম্নবিত্ত রোগীদের দেওয়া হতো। ব্ল্যাক শ্যাডো সংস্থার মেম্বাররা সেখানে স্ট্রিং অপারেশন চালিয়ে তাদের সব অপকর্ম হিডেন ক্যামেরার মাধ্যমে রেকর্ড করে তা ব্রেকিং নিউজ করে টিভিতে দেখায়। সেই রেকর্ড বিভিন্ন নামকরা প্রেসে পাঠানো হয়। আর এইসব কিছুর মূলহোতা হসপিটালের প্রতিষ্ঠাতা মোতালেব খাঁ। চোখের সাথে সাথে সানোয়ার আহমেদের মনটাও আনন্দে উদ্বেলিত হয়। উচ্ছ্বসিত হয়ে সবাইকে তার কাজের প্রশংসা করলেন। এত কিছুর মাঝে মাথা নিচু করে অমলেট মুখে পুড়ছে আজরাহান। তার এইসবে মাথা ব্যথা নেই, বরং একগাদা রাগ তার। যখনই ব্ল্যাক শ্যাডোর কোনো খবর বের হয় তার মা তাকে একগাদা কথা শোনান। প্রহর আর চোখে তাকিয়ে আছে আজরাহান এর দিকে। আজরাহান চোখ লুকানোর চেষ্টায় ব্যস্ত। আজ শুক্রবার, তাই সবাই বাসায়। সামান তার খাবারে একবার তাকিয়ে আবার আর চোখে নন্দিতার চোখে তাকায়। কাল সারারাত অপেক্ষা করার পরও নন্দিতা ওকে একটুও সময় দেয়নি। তার জন্য ঈষৎ অভিমান চলছে তাদের মধ্যে। প্রহর বিগলিতে হেসে সানোয়ার আহমেদকে শুনিয়ে ফিচলে গলায় বলল, ছোট আব্বু, ব্ল্যাক শ্যাডো এই বয়সেও কত কিছু করে আর ছোট মা রাজাইরা রাহান শুধু সারাদিন কুমিরের মতো ঘুমিয়ে রসগোল্লা খায়।
প্রহরের কথা শেষ হতেই সবার দৃষ্টি আবদ্ধ হয় আজরাহানের দিকে। আজরাহান সবেই একটা রসগোল্লা মুখে নিয়ে চেয়েছিল, কিন্তু প্রহরের কথায় তা আর হল না। ভ্রু কুঁচকে সবার দিকে তাকাতেই ঈষৎ রাগী প্রদৃপ্ত গলায় বলল, সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন? মা আজাইরা বলে কি আমি সত্যিই আজাইরা নাকি? টানা পৌনে 4 ঘন্টা কলেজে ক্লাস করিয়ে আসি। আজব, আজকাল শিক্ষকদের কোনো দামই নেই। কুহলিকা আজরাহানের পাশে এসে দাঁড়ায়। নির্নিমেষ তাকিয়ে বললেন, প্রজ্বলিত গলাতো বললেন, এই 2 দিন কোথায় ছিলে তুমি আজরাহান? আজরাহান বৃহৎ ঢোক গিলে শ্বাস আটকে থম মেরে বসে থাকে। কৌতূহলী চোখে সবাই দৃষ্টি ছুড়ে আজরাহানের দিকে। আজরাহান নির্লিপ্ততা অক্ষিযুগল ঘুরিয়ে আনে সবার দিকে। তার গলায় ঢালা রসগোল্লা আটকে আছে। ফিকে গলায় আজরাহান বলল, আমার এক বন্ধুর বাবা অসুস্থ ছিল। তার অপারেশন করতে হয়েছিল, কিন্তু আহতিম দেশের বাইরে। তাই আমাকেই থাকতে হয়েছিল সেখানে। ছোট্ট নিঃশ্বাস ছাড়ে আজরাহান। প্রহর চোখ বাঁকিয়ে তাকায়। কুহেলিকা অত্যুজ্জ্বল চোখে তাকিয়ে উদ্দীপ্ত গলায় বললেন, তা সেই জায়গাটার নামটা কি শুনি? প্রহর মুচকি হেসে টেনে টেনে বলল, ছোট মা, রসগোল্লা, কিন্তু রাহান ভাইয়া সেখান থেকেই নিয়ে এসেছে। সানায়া আজরাহানের সামনেই বসা ছিল। মিষ্টির প্যাকেটে সানায়ার নজর পড়তেই আজরাহান খপাত করে পাঁচকোলে ঝাপটে নেয় মিষ্টির প্যাকেট। গম্ভীর গলায় বলল, একদম আমার জিনিসে হাত দিবি না। আজরাহান উঠে দাঁড়ায়। অরুণলোচন চোখে কিরমির করে তাকায় প্রহরের দিকে, যেন ওই চোখের অগ্নিনালায় এখনই ভস্ম করে দিবে প্রহরকে। মিষ্টির প্যাকেট বুকে জড়িয়েই সিঁড়ির দিকে যেতে থাকে। অস্পষ্টভাবে বিড়বিড় করে বলতে থাকে, একবার একা পেয়ে নেয় ডিঙ্গি নৌকা, তোকে দেখিস কি করি। কুহেলিকা বিরস চাহনি রাখে আজরাহানের দিকে। স্বাভাবিক গলায় বললেন, ছেলেটাকে জিনে টিনে আছর করল নাকি? আজকাল কেমন আজব ব্যবহার করে। সানায়া ফিকে হেসে ফিচলে গলায় বলল, মা ছেলেদের জিনে আছর করে না, পরিতে করে। আর তোমার ছেলে তো অতি মাত্রায় সুদর্শন। আর রাত বিরাতে তার এখানে সেখানে বিচরণ হলেও হতে পারে, তাই নারে প্রহর? প্রহর আর সানায়া খলখলিয়ে হেসে হাই ফাইভ করে। নন্দিতা মুচকি হেসে ফোড়ন কেটে বলল, তবে চিন্তার কিছু নেই। সত্যিই যদি আজরাহানকে পরি আছর করে, তাহলে আমাদের ঘরেও স্পেশাল ওঝা আছে। তাই না প্রহর? সো ডোন্ট ওয়ারি। প্রহর নিষ্প্রভ চোখে কাতর দৃষ্টিতে তাকিয়ে থাকে নন্দিতার দিকে। সানায়া আর নন্দিতা খিক খিক করে হেসে ওঠে। চলবে।